শুভ সকাল বন্ধুগণ। ভিডিও দিতে দিতে একদিন দেরি হয়ে গেল। আজ বুধবার সকাল 11টা বাজে। আপনাদের পূর্বেই জানিয়েছিলাম একটু ব্যস্ত হয়ে যেতে পারি, আর সে কারণেই যে এই বিলম্ব তা আপনাদের বুঝিয়ে বলতে হবে না। কামালের বিবিধ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে আমার সাথে আপাতত থাকুন কিছুদিন, দেখা যাক কী হয়। আমি আপনাদের অবশ্যই জানাবো, আমার সাথে থাকুন। আজকে যখন পুলিশ ছিলাম ধীরাজ ভট্টাচার্যের উপন্যাস এবং এটির শেষ পাঠ আমি এখানে পরিবেশন করব। এই উপন্যাসের পূর্বের পাঠগুলি আপনি ডেসক্রিপশন বক্সের সাজেস্টেড ভিডিওতে পেয়ে যাবেন, সেখান থেকে শুনে নিতে পারেন। শুরু করতে যাচ্ছি যখন পুলিশ ছিলাম ধীরাজ ভট্টাচার্যের শেষ পাঠ। গত সংখ্যার শেষের একটু অংশ থেকেই আমি আজ শুরু করব। কিছুটা দূরে পশ্চিম দিকে একখানা সরু কাঠের বেঞ্চের উপর বসে আছে থানার কনস্টেবলের দল। শুধু অনেক খুঁজেও হরকি বা রমেশকে দেখতে পেলাম না কোথাও। এ কিসের সমারোহ? এখন এখানে কি মাথিনের বিয়ে হয়ে যাচ্ছে? কার জন্য এই উৎসবের আয়োজন? আমি কাকেই বা জিজ্ঞেস করি। হঠাৎ করেই ভিড়ের মধ্যে বাজারের একটি মুখ চেনা বাঙালি দোকানদারের সাথে দেখা হয়ে গেল। তার কাছে ব্যাপারটা শুনে খানিকটা হাঁপ ছেড়ে বাঁচলাম। প্রতি বছর চৈত্র সংক্রান্তির পর হাটে এই উৎসবটি হয়। এর সমস্ত ব্যয়ভার দোকানদাররাই বহন করে। এই উৎসবের প্রধানতম আকর্ষণ হল বার্মিজদের বিখ্যাত পোয়ে নাচ। এ নৃত্যের নাম খ্যাতি শোনা ছিল, দেখার সৌভাগ্য এতদিন হয়ে ওঠেনি। অকারণেই মনটা খানিকটা খুশি হয়ে উঠল। মাথিনদের দোতলাদের ভাবলাম জানালার দিকে গন্ডারের হয়ে তাকালাম না। বন্ধ জানালায় কথাটা আমার সে ঘা খেয়ে ফিরে এলো। হতাশ দৃষ্টিতে চারিদিকে চাইতে চাইতে দেখি উত্তর পশ্চিম কোণে একটা বাসে হেলান দিয়ে উৎসব মঞ্চের দিকে পেছন ফিরে নির্লিপ্ত সমাহিতের মতো হাত দুটো বুকের উপর রেখে এক বিচিত্র ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে কনস্টেবল সতীশ। ওর দৃষ্টি অনুসরণ করে দেখি কাছেই অপেক্ষাকৃত অন্ধকারে বিচিত্র সাজে বসে রয়েছে অগণিত মগী মেয়ের দল। সতীশের ওখানে দাঁড়ানোর অর্থ খানিকটা আমি বুঝতে পারলাম। পাগলের মতো বিস্ফোরিত ব্যাকুল চোখে ওই অন্ধকার ভেদ করে আমি আমার প্রিয়া মাথিনকে খুঁজতে লাগলাম। এর মধ্যে কোথাও বা হয়তোবা বসে আছে সে, এখনই দেখতে পাবো। সতীশকে ওভাবে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে মাথিনের উপস্থিতি সম্পর্কে সন্দেহের আর কোনো অবকাশ রইল না। ওই না কিছু দূরে অন্ধকারে কয়েকটি মেয়ে বসে আছে, তার মধ্যে ঠিক মাথিনের মতো। অন্ধকারে ঠিক আমি বুঝতে পারছি না। দু হাত দিয়ে ভিড় ঠেলে এগোতে যাব। হঠাৎ ড্রামের বিকট আওয়াজের সঙ্গে অনেকগুলো যন্ত্র একসাথে বেজে উঠল। আর এক পাও এগোতে পারলাম না। চেয়ে দেখি বাঁশ চিরে বেলা দিয়ে খানিকটা জায়গা গোল করে ঘেরা হয়েছে। বেড়ার সঙ্গে বাঁধা হয়েছে খত্তাল থেকে শুরু করে অসংখ্য অজানা বাদ্যযন্ত্র। বেড়ার মাঝখানে ছোট নিচু একটা বেতের মোড়ায় বসে রয়েছে ঝকঝকে পোশাক পরা এক বার্মিজ অথবা মগ যুবক। মাটিতে ওর চারপাশে আছে একটি বড় ড্রামের সঙ্গে ওই জাতীয় আরও 5-6টি তবলা বা খোলের মতো চামড়ার বাদ্যযন্ত্র। দুখানা কাঠি হাতে নিয়ে ঘুরে ওড়ে সে একাই বাজাচ্ছে ওই যন্ত্রগুলো। প্রথমে আস্তে আস্তে, পরে যখন তাল লয় বেড়ে যায় তখন হাত দুটো আর দেখা যায় না। শুধু মনে হয় ওই বেড়ার মধ্যে একটা লোক চরকির মতো ঘুরে বেড়াচ্ছে। চোখ বুঝে কাছে দাঁড়িয়ে বা দূর থেকে শুনলে মনে হবে
অনেকগুলো লোক একসাথে মিলে বিভিন্ন বাদ্যযন্ত্রে একটি মনোরম ঐক্যতান বাজাচ্ছে। চোখে দেখেও বিশ্বাস করতে ইচ্ছে করে না, কিন্তু সত্যিকর বিস্ময়কর এক বিষয়। কিছুক্ষণ বাদে ঐক্যতান বাজনা থামলো। ভিড়ের মধ্য থেকে একটি মগ উঠে দাঁড়িয়ে ওদের ভাষাতে খানিকক্ষণ কী যেন বলে গেল। একটা বর্ণও আমি বুঝলাম না। বক্তৃতা শেষে সবাই শোরগোল করে হাততালি দিয়ে উঠল। পাশের দোকানদার ছেলেটির শরণাপন্ন হলাম, তার কাছেই শুনলাম এবার ওদের বিখ্যাত পোয়ে নাচ শুরু হবে। খুব শক্ত এক নাচ। একটি লোক কনসার্টের বেড়ার পাশে একটি শতরঞ্চি পেতে তার উপর ধবধবে সাদা একটা চাদর বিছিয়ে দিল, আর একটি লোক হাত দুই উঁচু একটা গোল কাঠের টুল এনে ওই চাদরের ওপর ঠিক মাঝখানে রেখে দিল। আবার শুরু হয়ে গেল ঐক্যতান। সবিস্ময়ে দেখলাম বেড়ার পাশ থেকে অপরূপ সাজে সজ্জিত এক যুবতী ধীরে ধীরে এসে চাদরের ওপর দাঁড়ালো। মেয়েটি সত্যি সুন্দরী, বোধহয় বার্মেজি হবে। মাথায় ধামার মতো প্রকাণ্ড এক খোপা, তাতে রং বেরঙের ফুল গোজা, গলায় বাহুতে আর হাতে ফুলের অলংকার। মেয়েটির পরনে সাদা দামি এক সিল্কের লুঙ্গি, গায়ে ওই রঙেরই ফতুয়া আর ওড়না, আর তাতে বিচিত্র সোনালি কাজ করা। ওড়নার দুই প্রান্তে হাতের চুড়ির সাথে বাঁধা রয়েছে। হাসি মুখে মেয়েটা হাত তুলে সবাইকে নমস্কার করে নাচতে শুরু করে দিল। আস্তে আস্তে হেলে ধুলে এক বিচিত্র রঙের নাচ এটি। চারিদিক ঘুরে ঘুরে ওই প্রকাণ্ড খোপা শুদ্ধ মেয়েটা ডানে বায়ে হেলিয়ে এক অপরূপ ছন্দে নাচছে। পেছনে ওড়নায় রয়েছে কারুকার্যমণ্ডিত নানা বিচিত্র অলঙ্করণ। হঠাৎ দূর থেকে দেখলে মনে হবে একটি প্রজাপতি ফুলের বাগানে এ গাছ থেকে সে গাছে উড়ে বেড়াচ্ছে। কোনো ফুলই যেন তার পছন্দ হচ্ছে না। এইভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ বিকট আর্তনাদ করে বাজনাটা থেমে গেল। মেয়েটি ভয়ে কুঁকড়ে একপাশে দাঁড়িয়ে কাঁপছে। আবার শুরু হলো বাজনা, এবার খুবই দ্রুত লয়ে। নাচও চলল তার সাথে তাল রেখে। মনে হলো একটি দুষ্ট ছেলে ফুল তুলতে বাগানে ঢুকে প্রজাপতিটিকে তাড়া করেছে। ওর সুন্দর বিচিত্র পাখনা দুটি ওপরে তার লোভ বেশি, কাছে পেলে নিষ্ঠুর হাতে ছিঁড়ে নেবে। প্রাণ ভয়ে তাই ছুটে বেড়াচ্ছে প্রজাপতি। চোখের নিমিষে দুটো বুড়ো আঙুলের উপর ভর দিয়ে অনায়াসে লাফিয়ে উঠল মেয়েটি কাঠের ওই টুলটির উপর। তারপর এক বিচিত্র ভঙ্গিতে হাত দুটো প্রসারিত করে চুপ করে দাঁড়ালো, যেন নিরাপদ আশ্রয় পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। পাখনাটা মেলে দাঁড়ালো প্রজাপতি। বাজনা থেমে গেল। মুগ্ধ দর্শকের আনন্দোচ্ছ্বাস আর করকালিতে কানে তালা লাগার উপক্রম। মনে হলো নাচ বুঝবা এখানেই শেষ। একটুখানি বিরতির পরে দেখা গেল একটা প্রকাণ্ড বেতের ঝুড়িতে অনেকগুলো ছুরি ছোড়া এনে একটা লোক টুলের নিচে রাখলো। তা থেকে কতকগুলো হাতে নিয়ে তুলে নিয়ে মহেন্দ্রবাবু ও যতীনবাবু পরীক্ষা করে দেখতে লাগলেন। হাতে দিয়ে ছোড়াগুলোর ধার পরীক্ষা করে মহেন্দ্রবাবু ঘাড় নাড়ালেন। বুঝলাম সত্যি ওগুলিতে অনেক ধার রয়েছে। কৌতূহলী জনতা নিঃশব্দে অপেক্ষা করতে লাগলো। চকচকে ওই ধারালো ছুরি ছোড়াগুলো নিয়ে লোকটা টুলের চারপাশে সাজাতে লাগলো। টুলের নিচে থেকে শুরু করে সমস্ত চাদরটা ভরে গেল। ছুরি ছোড়ায় সাজানোর একটি বৈশিষ্ট্য লক্ষ্য করলাম। ধারালো দিকটাও ওপর দিকে দাপার ছকের মতো ছোট চৌকা ঘরে চাদরটা ভর্তি হয়ে গেল। এবার টুলের ওপর নজর পড়তেই দেখি মন ভোলানো হাসি মাখিয়ে মাত্র দুটো বুড়ো আঙুলের উপর ভর দিয়ে পাখনা মেলে বিচিত্র এক ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে প্রজাপতি। আবার ধীরে ধীরে বাজনা শুরু হলো। প্রজাপতি নড়ে উঠল, তালে তালে হেলে দুলে ওই
ছোট্ট টুলটার উপর নাচতে লাগলো, শুধু দুটি মাত্র আঙুলের উপর ভর করে। সে এক বিচিত্র নাচ, লিখে এখানে বোঝানো সম্ভব নয়, এটি দেখে উপভোগ করতে হয়। হঠাৎ বাজনার সুর, তাল, লয় গেল বদলে। আবার শুরু হলো প্রজাপতির প্রাণ নিয়ে ছোটাছুটির খেলা। চোখের নিমিষে ঝুপ করে লাফিয়ে পড়ল মেয়েটি ছুরিভর্তি চাদরের উপর। সমবেত জনতা একসঙ্গে হায় হায় করে উঠল। ও হরি! চেয়ে দেখি বুড়ো আঙুলে ভর দিয়ে চৌকো ঘরে অখ্যাত পায়ে দাঁড়িয়ে হাসছে মেয়েটি। শুধু এক মুহূর্ত, তারপর দ্রুত লয়ে নাচ শুরু হলো। নিচে না তাকিয়ে অবলীলাক্রমে চৌকো ঘর থেকে চৌকো ঘর, শুধুমাত্র আঙুলের টোয়ের উপর ভর করে। এই নাচ একটু অসাবধান হলে অথবা আঙুল ওই ছোট্ট চৌকো ঘরে না পড়লে শিউরে ওঠে চোখ, বুঝলাম। পরবর্তী জীবনে আমি অনেক রকম নাচ দেখেছি, কিন্তু মৃত্যুর হাতছানিকে চ্যালেঞ্জ করে সেরকম নাচ আর কখনো দেখিনি। কিছুক্ষণ বাদে নাচ থেমে গেল। প্রশংসা, উল্লাস, করতালিতে ফেটে পড়ল জনতা। থামতেই চায় না। সবার অলক্ষ্যে আস্তে আস্তে থানার পথ ধরলাম। আমার কোয়ার্টার্সের সামনে উঠোনে দাঁড়িয়ে ডাকলাম, হরকি, রমেশ, তোমরা সব কোথায় গেলে? কোনো সাড়া নেই। একটু এগিয়ে দেখি বারান্দায় মশারি খাটিয়ে নাক ডাকিয়ে অকাতরে ঘুমাচ্ছে রমেশ। গা ধরে ঝাঁকটি দিতেই ধর্মড়িয়ে উঠে বাইরে এসে দাঁড়ালো। বললাম, ব্যাপার কি? হরকি কোথায়? রমেশ বলল, হরকির আজ 3 দিন খুবই জ্বর, ঘরে শুয়ে রয়েছে, আর সবাই গান শুনতে গিয়েছে। আমার ডিউটি আজ পড়েছে থানা পাহারা দেওয়ার। হেসে ফেললাম, বললাম, চমৎকার ডিউটি দিচ্ছিলে। চোর এসে যদি ঘর শুদ্ধ তোমায় তুলে নিয়ে গিয়ে ওই বেয়াব বেঙ্গলে ফেলে দিয়ে আসতো, নাক ডাকা বন্ধ হতো না। দরজাটা খুলে দাও আমার। দরজা তাড়াতাড়ি চাবি দিয়ে খুলল রমেশ, হ্যারিকেনটা জ্বালিয়ে দিল। জুতো মোজো খুলে জামাটা খুলতে যাব, বালিশের তলা থেকে একখানা খামের চিঠি বের করে আমার হাতে দিয়ে রমেশ বলল, আপনি যাওয়ার পরদিনই এখানা এসেছে। আমি দেখলাম চিঠিটা কলকাতা থেকে এসেছে। হাতের লেখা দেখে বুঝলাম বাবা লিখেছেন। জামা কাপড় আর ছাড়া হলো না। আলোটা একটু বাড়িয়ে দিয়ে খাটের পাশে বসে পড়তে শুরু করে দিলাম। বাবা লিখেছেন, কল্যাণ বরশু ঝিউ বাবা, অনেকদিন তোমার কোনো কুশল সংবাদ না পাইয়া বিশেষ চিন্তিত আছি। পত্রপাঠ উত্তর দিয়া চিন্তা দূর করিবে। পিতা মাতার উপর অভিমানে অপরিণত বুদ্ধির সন্তান অনেক সময় অগ্রপশ্চাৎ বিবেচনা না করিয়া এমন কিছু করিয়া বসে, যার ফলে শুধু তাহার একারই নয়, তাহার পিতামাতার ভবিষ্যৎ জীবনও বিস্ময় দুর্বিষহ হইয়া ওঠে। আমার দৃঢ় বিশ্বাস আছে, এমন কোনো হীন কাজ তুমি কখনোই করিবে না, যাহাতে আমাদের উঁচু মাথা সকলের সামনে নিচু হইতে পারে। সম্প্রতি টেকনাফ হইতে বেনামি তোমার এক শুভাকাঙ্ক্ষীর পত্রে জানিতে পারিলাম, তুমি আমি কি ওখানে এক মগ মেয়েকে বিবাহ করিবার জন্য বিশেষ ব্যস্ত হইয়া পড়িয়াছ। সরকারি কার্যে অবহেলা করিয়া দিবা রাত্র মেয়েটির পেছনে পাগলের মতো ঘুরিয়া বেড়াইতেছ, এমন কথাও সেই পত্রে লেখা আছে। আমি বিশ্বাস করি নাই, কিন্তু তোমার গর্ভধারিণীর একান্ত আগ্রহাতি সাহায্যে বাধ্য হইয়া লিখিলাম। আমি জানি তুমি বুদ্ধিমান, কর্তব্যনিষ্ঠ, পিতৃ মাতৃভক্ত, তথাপি পুনরায় স্মরণ করিয়া দিতেছি যে তোমার পূর্বপুরুষ সকলেই নিষ্ঠাবান, সদাচারী ব্রাহ্মণ বলিয়া বিখ্যাত। জীবনে তাহারা অপরের দাসত্ব করেন নাই। শুধু এই কুলাঙ্গার আমি স্কুল মাস্টারের চাকরি গ্রহণ করিয়াছি। শিষ্য যজমানকে শুধু দীক্ষা ও ধর্ম উপদেশ দিয়াই সসম্মানে রাজার হালে তাহারা জীবন অতিবাহিত করিয়া গিয়েছেন। এখনও বহু শিষ্য সেবক আছেন, যাহারা আমাকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করেন।
আজ ক্ষণিক উত্তেজনার বশে তুমি যদি ব্রাহ্মণের ছেলে অন্য এক মগের মেয়েকে বিবাহ করো, তা হইলে সমাজে এবং অগণিত আমাদের শিষ্যের নিকট আমার মুখ দেখানোই দুষ্কর হইয়া উঠিবে। উহা অপেক্ষা মৃত্যু শতগুণে শ্রেয় এবং কাম্য। কিছুদিন পূর্বে তোমার বরদার বিয়োগ ব্যথাও বুক বাঁধিয়া সহ্য করিয়াছি, শুধুমাত্র তোমার মুখের দিকে চাহিয়া। জানি না পূর্বজন্মে এমন কি গুরুতর অপরাধ করিয়াছি, যাহার জন্য ভগবান এত বড় এক শাস্তি দিতে উদ্যত হইয়াছেন। আর একটি কথা এই সঙ্গে তোমাকে জানাইয়া রাখা বিশেষ প্রয়োজন। আমার বাল্যবন্ধু ও সহপাঠী চট্টোপাধ্যায়কে তুমি ভালো রকমই চেনো। বহুদিন পূর্বে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই পুত্রকন্যার বিবাহ দিয়া পরস্পরে বৈবাহিক সূত্রে আমরা আবদ্ধ হইব। সম্প্রতি তার জ্যেষ্ঠ কন্যা বিবাহের উপযুক্ত হয় তিনি আমাকে পূর্বের প্রতিশ্রুতি স্মরণ করিয়া দিয়াছেন। কন্যাটিকে আমরা দেখিয়া আসিয়াছি, অতিশয় সুলক্ষণ, সুন্দরী, গৃহকর্মা এবং নিপুণা। অবশ্যই তোমার অপছন্দ হইবে না, আমি পাকা কথা পর্যন্ত দিয়ে আসিয়াছি এবং জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি দিন স্থির করিয়াছি। তুমি পত্রপাঠ মাত্র 1 মাসের ছুটি লইয়া কলিকাতায় চলিয়া আসিবে। ছুটি না পাওয়া গেলে ওই চাকুরিতে ইস্তফা দিয়া চলিয়া আসিতেও তুমি দ্বিধা করিবে না। ধিউ বাবা, আমার মান সম্মান মর্যাদা সব রক্ষার ভার তোমার উপর দিয়া নিশ্চিত হইলাম। বাসস্থ সর্বাঙ্গীন কুশল জানিবে, ইতি নিত্য আশীর্বাদক তোমার বাবা। পুনশ্চ এই পত্র পাওয়ার পূর্বেই তুমি যদি ওই মগ মেয়েটিকে বিবাহ করিয়া থাকো, তাহা হইলে আর আসিবার প্রয়োজন নাই। আমি মনে করিব আর একটি পুত্র হারাইলাম। খুব কষ্ট হইলেও সহ্য করিয়া নেবার ক্ষমতা আমার আছে, ইতি তোমার বাবা। 1 বার 2 বার 3 বার পড়লাম চিঠিটা। শুভাকাঙ্ক্ষী বন্ধুটি যে সতীশ ছাড়া আর কেউ নয় বুঝতে আমার এতটুকু দেরি হলো না। কিন্তু এখন আমি কি করি? মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। শুধু রক্তের অক্ষরে বাবার চিঠির শেষ কথাগুলো চোখের সামনে জল জল করে উঠতে লাগলো। ধিউ বাবা, আমার মান সম্মান মর্যাদা সব রক্ষার ভার তোমার উপর দিয়া নিশ্চিন্ত হইলাম। ইচ্ছা হচ্ছিল চিৎকার করে বলি, কেন আপনি আমার মতো দুর্বল মেরুদণ্ডহীন সন্তানের উপর এত বড় ভার দিয়ে নিশ্চিত হলেন বাবা? দম বন্ধ হয়ে আসছে, ঘরে একটু হাওয়া নেই, ঘামে আমার সর্বাঙ্গ ভিজে সপ করছে। তাড়াতাড়ি দরজার কাছে এসে দাঁড়ালাম। কানে এলো আনন্দ উৎসবে মত্ত অগণিত জনতার উল্লাসধ্বনি। আজ টেকনাফের আকাশে বাতাসে খুশির প্লাবন, শুধু আমার অন্তরে মরুভূমির শুকনো ঝড়। আচ্ছা, সত্যি প্রচণ্ড এক ঝড়, সেই সাথে বৃষ্টি এসে ওদের ওই উৎসব ভাসিয়ে দিতে পারে না? ওদের ওই আনন্দ উল্লাস আমি যে আর সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি উঠোনে নেমে উপরের দিকে চাইলাম, দেখি বৈশাখের খামখেয়ালি আকাশ জল ও মেঘে টলমল করছে, তবুও 1 ফোঁটা বৃষ্টি পড়ল না। সে আবার পূর্ণ করলো ভগবান আমার চোখ দিয়ে। আমার 2 চোখ বেয়ে শ্রাবণের ধারা নামলো। আচ্ছা বলুন তো, অপলক চোখে চেয়ে একভাবে বসে রাত কাটিয়েছেন কি কেউ কোনো দিন? আমি কাটিয়েছিলাম সে রাত খাটের ওপর ঠায় বসে। কত রাত, কটা বাজে কোনো খেয়ালই ছিল না। দরজাটা খোলাই ছিল, ইচ্ছা করেই আর খিল দেইনি। একমুখ হাসি নিয়ে সকাল হতেই ঘরে ঢুকলো সতীশ। আমাকে ওইভাবে বসে থাকতে দেখে বলল, এই যে মরিয়ালা থেকে ফিরেছেন দেখছি। না, সত্যি পুণ্যাত্মা লোক হবেন আপনি, বলতেই হবে। তা না হলে অতগুলো বিপদের ভেতর থেকে সুস্থ শরীরে কেউ কি ফিরে আসে?
উঠে দাঁড়িয়ে বললাম, তোমার সাথে আমার বিশেষ কথা আছে কি? একটু আমতা আমতা করে সতীশ বলল, আগে আমার মানে মহেন্দ্রবাবু আপনাকে ডাকছেন স্যার। একটু পরে সামলে নিয়ে গলায় মধু ঢেলে বলল, আরেকটা কথা হুজুর, মাথিনের সঙ্গে বিয়ের দিন কবে ঠিক করলেন? চলে যাচ্ছিলাম, ফিরে দাঁড়ালাম। সতীশের বীভৎস মুখের দিকে মিনিট খানিক চেয়ে থেকে ঈষৎ হেসে বললাম, যেদিন মেয়েঘটিত ব্যাপারে মগদের ওই ধারালো 3.5 হাত দা তোমাকে কেটে টুকরো টুকরো করবে, সেই দিন হবে আমার বিয়ে। অপ্রত্যাশিত এন উত্তরে ভ্যাবাচাকা খেয়ে একেবারে থ হয়ে গেল সতীশ। আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেলাম। উঠোনে পাতকুয়ার ধারে ঝড়ে ভুগতে ধুকতে বালতি করে জল তুলছে হরকি। কাছে গিয়ে দাঁড়ালাম। হরকি বলল, কাল রাতে যখন ডাকাডাকি করছিলেন স্যার, আমি তখন জেগে বড্ড জ্বর বলে উঠে আসতে পারিনি। বললাম, থাক, সেজন্য তোমার লজ্জা পেতে হবে না। এখন কেমন আছো? হরকি বলল, এখন জ্বরটা একটু কম, বিকালের দিকে এলেই বাঁচি। দেরি হয়ে যাচ্ছিল। বললাম, হরকি, অনেক কথা রয়েছে তোমার সাথে, বিকালের দিকে আমার সাথে দেখা করো। থানাঘরে ঢুকে দেখলাম মহেন্দ্রবাবুর পাশে একটি সৌম্যদর্শন প্রৌঢ় মগ বসে সিগার খাচ্ছে। পরনে দামি সিল্কের লুঙ্গি, গায়ে ফতুয়া, মাথায় সিল্কের রুমাল। বয়স 50-এর উপরে হবে। মাথার চুল সাদা, ভুরু জোড়াও সাদা। প্রকাণ্ড চওড়া মুখটাতে দুটি বিশাল গোঁফ, তাও সাদা। লোকটার চোখে মুখে সব সময় প্রচ্ছন্ন একটা হাসি লেগে আছে, দেখলে বেশ শ্রদ্ধা হয়। চুপ করে দাঁড়িয়ে আছি। মহেন্দ্রবাবু বললেন, বসো। ইনি আমাদের এখানে জমিদার ওয়াংথিং সাহেব, আর এই হলো ধীরাজ। হাত তুলে নমস্কার করলাম। খুশি হয়ে প্রতি নমস্কার করে ওয়াংথিং মগি বাংলায় বলল, ভালো ভালো, নাম শুনেছিলাম, দেখলাম বেটির আমার পছন্দ, খুব ভালো। কি বলেন থানাগিরি? অনিচ্ছায় শুকনো হাসি হেসে জমিদারকে খুশি করলেন মহেন্দ্রবাবু। আজ্ঞে, তা তো বটেই, তা তো বটেই। চুপ করে বসে আছি। মহেন্দ্রবাবু বললেন, ধীরাজ, তুমি কি হরকিকে দিয়ে এর মেয়ে মাথিনকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলে? বললাম, হ্যাঁ। মহেন্দ্রবাবু বললেন, কথাটা ভালো করে ভেবে নিয়ে দেখেছিলে কি তুমি? তুমি বামুনের ছেলে হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মের একটি মেয়েকে বিয়ে করলে তোমার সমাজ, তোমার বাবা, তোমার মা মত দেবেন কি? আমি কিছু বলার আগেই ওয়াংথিং বললেন, থাক থাক, এত ব্যস্ত হবার কিছু নেই। 3-4 দিন ভাবিয়ে পরে উত্তর দেবেন। আমার ওই একটিমাত্র মেয়ে, যদি বুঝেন সমাজ আপনাকে নিবে না, তাহলে এইখানে থাকিয়া যান। আমার জমি জমা যা আছে আপনারই হবে। আর যদি বুঝেন ওকে নিয়ে গেলে গোলমাল হবে না, আপনি নিয়ে যাবেন। আমার কষ্ট হবে, হোক, ও তো সুখ পাবে। ওয়াংথিং সাহেব যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। আমরা উঠে নমস্কার জানালাম। হেসে প্রতি নমস্কার করে নেমে যাওয়া চুরোটটা ধরিয়ে আস্তে আস্তে চলে গেলেন জমিদার ওয়াংথিং। কিছুক্ষণ বেশ চুপচাপ কাটল। এর পরে মহেন্দ্রবাবুই প্রথম কথা বললেন, চট করে একটা কিছু করে বসো না ধীরাজ, অনেক বেশ করে ভেবে চিনতে ঠিক করো কি করবে। বিয়ের পর মাথিনকে নিয়ে কলকাতায় যাবে নাকি এখানেই থাকবে? আমি বললাম, ভাবনার কোনো দরকার হবে না স্যার, আমি কি করব ঠিক করে ফেলেছি। মহেন্দ্রবাবু বললেন, কি ঠিক করেছ? গলাটা আমার একটুও কাঁপলো না। বললাম, আমি বিয়ে করব না। বিস্ময়ে অবাক হয়ে কিছুক্ষণ হা করে রইলেন মহেন্দ্রবাবু। তারপর বললেন, তুমি কি বললে, বিয়ে করবে না? বললাম, হ্যাঁ, আমি বিয়ে করব না। মুহূর্তেই রাগে ফেটে পড়লেন মহেন্দ্রবাবু। টেবিলটায় প্রচণ্ড একটা কিল মেরে বললেন, কি ভেবেছ তুমি, একটি ছেলে খেলা? এই মগ জাতটাকে এখনও তুমি চেনোনি। হয় মাথিনকে বিয়ে করে এখানে থাকতে হবে তোমার, নয়তো সঙ্গে করে কলকাতায় নিয়ে যেতে হবে। এই দুটো ছাড়া
অন্য কোনো পথ তোমার নেই, সেটি কি তুমি জানো? অম্লান বদনে বললাম, আমি জানি। তুমি মাথিনকে বিয়ে করবে না, এই কথাটা ওয়ানথিনের কানে গেলে তোমায় কেটে টুকরো টুকরো করে ফেলবে। টেকনাফের সমস্ত পুলিশ ফোর্সও তোমাকে বাঁচাতে পারবে না, সেটা কি তুমি জানো? বললাম, জানি। হাল ছেড়ে দিয়ে চেয়ারটায় এলিয়ে পড়ে অবাক হয়ে আমার দিকে চেয়ে রইলেন মহেন্দ্রবাবু। উদ্দেশ্যহীনভাবে তালাবদ্ধ ঠান্ডা ঘরের দিকে চেয়ে চুপ করে বসে রইলাম। বিশ্বেশ্বর এসে কতগুলো ডাকের চিঠি ও একখানা খবরের কাগজ এনে টেবিলের উপর রেখে দিয়ে গেল। সেগুলোর উপর চোখ বুলাতে বুলাতে মহেন্দ্রবাবু মুখ খুললেন। প্রথমে ভেবেছিলাম তুমি সরল সাদাসিধে একটা ভালো মানুষ। ও বাবা, এখন দেখছি তুমি একটা বিচ্ছু, তুমি একটা শয়তান। এখন জলের মতো বুঝতে পারছি এত জায়গা থাকতে বড় সাহেব কেন তোমায় টেকনাফে বদলি করেছিলেন। সতীশের কথাই ঠিক, তোমার মতলব ছিল বিয়ের নাম করে ওই মগ মেয়ে মাথিনের সর্বনাশ করে চুপি চুপি এখান থেকে পালিয়ে যাওয়া। আর পালাবার পথও তো দেখছি ভেবেচিন্তে আগে থেকেই ঠিক করে রেখেছো। আমি বিস্মিত চোখে চেয়ে দেখি বহুদিন আগেকার অন্যমনস্ক হয়ে লেখা আমার সেই 14 দিনের ক্যাজুয়াল লিভের দরখাস্তখানা হাতে করে ঘৃণার দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছেন মহেন্দ্রবাবু। দরখাস্তখানা আমার দিকে ছুড়ে দিয়ে বললেন, তলে তলে সাহেবের কাছে ছুটির দরখাস্তও করেছো, এ কথা আমায় তো তুমি জানাওনি। কী উত্তর দেব? চুপ করে রইলাম। দেখলাম মোলাল সাহেব আমার দরখাস্তের পাশে ছুটি মঞ্জুর করে সই করে দিয়েছেন। মনে মনে এই বদান্যতার কারণ বুঝলাম। মোলাল সাহেব বেশ ভালো করেই জানেন যে ছুটি মঞ্জুর হলেও 5-6 মাসের মধ্যে এখান থেকে আমি যেতে পারবো না। সমুদ্র এখন অসম্ভব রাফ, স্টিমার চলাচল বন্ধ। অদৃষ্টের এই নির্মম পরিহাসে মোলানের মতো আমিও মনে মনে হাসলাম। বেশ কিছুক্ষণ চুপচাপ কাটলো। মহেন্দ্রবাবু সরকারি চিঠিপত্রগুলো পড়তে লাগলেন। আমি দরখাস্তখানা নিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। শান্ত সংযত কণ্ঠে মহেন্দ্রবাবু এবার বললেন, যাক, যা আবার হয়ে গিয়েছে। শোনো ধীরাজ, যদি বাঁচতে চাও তাহলে আজ রাতেই তোমাকে পালাতে হবে। দেরি করলে একথা পাস কান হয়ে জমিদার ওয়ানথিনের কানে পৌঁছবেই। তখন শত চেষ্টা করেও তোমাকে বাঁচানো যাবে না। জিজ্ঞাসু চোখে মহেন্দ্রবাবুর দিকে চাইলাম। তিনি বললেন, একটা বিষয়ে তোমাকে অবশ্যই ভাগ্যবান বলতে হবে। ছুটির দরখাস্তও এসে গেল, এদিকে অসময়ে স্টিমারও রেডি। আপনা থেকে মুখ থেকে বেরিয়ে গেল, স্টিমার এখন? মহেন্দ্রবাবু বললেন, হ্যাঁ। অনেক লেখালেখি করে বাজারের দোকানদারেরা চৈত্র সংক্রান্তির উৎসবের জন্য মালপত্র বোঝাই একখানা স্টিমার আনিয়েছিল। শুটকি মাছের চালান নিয়ে আজ রাতেই সেটা চিটাগাং রওনা হবে। আজই কেটে পড়ো তুমি। কাল সকালে আমি সবাইকে বলবো হঠাৎ বাবার অসুখের খবর পেয়ে তুমি 2 সপ্তাহের জন্য কলকাতায় চলে গিয়েছো। আমি কোয়ার্টার্সে চলে এলাম। আগের দিন রাতে কিছুই খাইনি, সকালেও কিছু না, তবুও খিদে বলে কিছুই নেই আমার। দুপুরে অনেক বলে করে রমেশ ভাত খাওয়ালো, 1 মুঠো খেলাম। কী দিয়ে খেলাম তার মনে নেই। রমেশ বলল, আপনি একটু ঘুমিয়ে নেন বাবু, জিনিসপত্র আমি গুছিয়ে দেব। ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল মেঘের ডাকে। উঠে দিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। কাল বৈশাখীর মাতনের সঙ্গে শুরু হয়েছে পিটপিটে বৃষ্টি, যা সহজে আর থামতে চায় না। এটি অনেকক্ষণ ধরেই চলে। কিছুক্ষণ বাদে কাল বৈশাখী থেমে গেলেও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি আরও জোর হয়ে এলো। চোরের মতো সবার অলক্ষ্যে পালিয়ে যাওয়ার জন্য এটি উৎকৃষ্ট এক রাত। রমেশ ঘরে ঢুকে সুটকেস বেডিং গোছাতে লাগলো। খাকি হাফ প্যান্ট, শার্ট আর কেটসের জুতো পরে টুপিটা হাতে নিয়ে চেয়ারটায় বসলাম। একটু পরে আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, হরকি কেমন আছে রমেশ?
ওর জ্বর আজ বিকেল থেকে বড্ড বেড়েছে হুজুর। দুখানা কম্বল আগাগোড়া মুড়ি দিয়ে কাঁপুনিটা ওর থামছেই না। এ অবস্থায় আপনার কাছে আসতে চাইছিল, বলছিল আপনার সঙ্গে নাকি ওর অনেক দরকারি কথা আছে। অনেক বুঝিয়ে তবেই ওকে ঠান্ডা করেছি, বলেছি কাল সকালে তুমি ওনার সাথে দেখা করো। চট করে চারিদিক চেয়ে নিয়ে গলাটা খাটো করে রমেশ বলল, আপনি যে চলে যাচ্ছেন এ কথা হরকিকে জানায়নি। ও শুনলে নির্ঘাত একটা কাণ্ড বাঁধিয়ে বসত। একটু অন্যমনস্ক হয়ে গেলাম। মজিদ সাহেবের মতো আর একটি খাঁটি মানুষ এবং দরদি বন্ধু এ জন্মের জন্য হারালাম। আর চিন্তা করার সময় নেই। উঠোনে দেখলাম খালি পা, পরনে খাকি হাফ প্যান্ট ও শার্ট, মাথায় ছাতার মতো বেত বা ওই জাতীয় পাতা দিয়ে বোনার টেকো বা প্রকাণ্ড টুপি, হাতে রাইফেল নিয়ে 8-9 জন কনস্টেবল আমায় নিরাপদে স্টিমার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছে। কোনো কথা না বলে উঠে ওদের মাঝখানের উঠানে গিয়ে দাঁড়ালাম। মাঝখানে আমি, দুপাশে রাইফেল হাতে ওরা। নিঃশব্দে পথ চলতে শুরু করলাম। মনে হলো আমি যেন মৃত্যুদণ্ডের আসামি, নির্জন কারাকক্ষে বসে এতদিন চরম মুহূর্তের প্রতীক্ষায় প্রহর গুনছিলাম। আজ সময় হতেই মৃত্যুদূত এসে বদ্ধভূমিতে নিয়ে যাচ্ছে গুলি করে মারার জন্য। অন্ধকারে চলেছি, ঝড়ো হাওয়া বেড়েই চলছে, বৃষ্টির কোনো বিরাম নেই। অবশেষে ওই দুর্যোগ মাথায় নিয়েই অক্ষত দেহে নিরাপদে ভীরু প্রাণটিকে নিয়ে স্টিমার ঘাটে পৌঁছলাম। বেডিং সুটকেস ওরাই কখন তুলে দিয়েছিল। দড়ির সিঁড়ি বেয়ে উঠতে আজ আর ভয় বা কষ্ট হলো না। স্টিমারে উঠে দিকে আমার দেহরক্ষীর দল আমার সাথে কথা বলার অপেক্ষা না করেই নৌকা ছেড়ে নাফ নদীর মাঝখান দিয়ে চলছে। আজ ওরা শেষ বিদায়ের স্যালুট পর্যন্ত করলো না, আর কেনই বা করবে? ওরা আজ জেনে গিয়েছে মানুষের চামড়ার আবরণে আমি একটা কাপুরুষ, ছোট্ট ভীরু খরগোশ জাতীয় একটি জানোয়ার ছাড়া আমি আর কিছুই নই। স্টিমারে ছেড়ে দিল। রেলিং ধরে টেকনাফের দিকে চেয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। বাইরের ঝড়ের সাথে পাল্লা দিয়ে যেন আমার বুকের ভিতর প্রলয়ের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। প্রকৃতির দুর্যোগ, সমুদ্রের ক্ষুব্ধ আস্ফালন, আজ ছেলে খেলা ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। হঠাৎ স্টিমারটা ভীষণ দুলে উঠল। সেই সঙ্গে প্রকাণ্ড দোতলার সমান একটা ঢেউ হুমড়ি খেয়ে পড়ল ডেকের তক্তার ওপর। চোখের নিমিষে দেখি প্রায় হাঁটু জলে রেলিং ধরে দাঁড়িয়ে আছি, আর এরই মধ্যে একটি খালাসি ছুটে চলেছে ওপারে রেলিংয়ের দিকে। আমার সুটকেস আর বেডিংকে তাড়া করে পরক্ষণেই জল সরে গেল। দেখলাম সুটকেসটা নিয়ে নিয়েছে বে অফ বেঙ্গল, আর রেলিংয়ের ফাঁকে আটকে যাওয়া বেডিংটা ধরে টানাটানি করছে খালাসি। সুটকেস, হাসি পেল আমার। ওই সুটকেসের মধ্যেই ছিল অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে মিসেস বোলান্ডের দেওয়া সিগারেট কেসটা। সপসপে ভিজে বোর্ডিংটা এনে ডেকের মাঝখানে রেখে আমাকে উদ্দেশ্য করে খালাসি কী যে বলল, ঝড়ো হাওয়ায় তার এক বর্ণও শুনতে পেলাম না। টলতে টলতে গিয়ে ভিজে বেডিংটার উপর বসে ডেকের চারিদিকে দেখলাম আজ আমার সহযাত্রী শুধু অগন্তি শুটকি মাছের বস্তা আর ঝুড়ি। খুব শক্ত দড়ি দিয়ে রেলিং আর স্টিমারের চিমনির সাথে বাঁধা ছিল বলে সেগুলি আর বে অফ বেঙ্গলের গ্রাস থেকে রক্ষা পেয়েছে। হঠাৎ করেই আমি রেগে উঠলাম। মনে মনে ভাবলাম, লংচুর মতো নিরীহ শিশু আর অক্ষম সুটকেস, এসবের পরেই তোমার যত বীরত্ব। কই, আজ এত সুযোগ পেয়েও আমাকে তো রেলিংয়ের ফাঁক দিয়ে গলিয়ে টেনে নিতে পারলে না হে বে অফ বেঙ্গল। নিষ্বিষ ঢোড়া সাপের মতো শুধুই আস্ফালন সার তোমার।
কতক্ষণ ওভাবে বসেছিলাম মনে নেই। ঝড় বৃষ্টি দুই থেমে গিয়েছে, শুধু মাঝে মাঝে ঝোড়ো হাওয়ায় স্টিমারটা দুলে দুলে উঠছে। ডেকের ভিজে তক্তার উপর ভিজে পোশাকে ততোধিক ভিজে বোর্ডিংটাকে বালিশ করে কুঁকড়ে শুয়ে পড়লাম। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, অনেক চেষ্টা করেও আমি আর জেগে থাকতে পারলাম না। জেগে দেখি কক্সবাজার পৌঁছে গিয়েছি। গত রাতের দুর্যোগের সমস্ত চিহ্ন নিঃশব্দে নিঃশেষে মুছে দিয়ে চতুরা প্রকৃতি খুশি হয়ে হাসছে। উঠে বেডিংটাকে খুলে ডেকের উপর রোদে বিছিয়ে দিলাম। পরনের প্যান্ট ও শার্ট রাতে হাওয়াতেই শুকিয়ে গিয়েছিল, আর না গেলেই বা উপায় কী ছিল। শুনলাম গত রাতের ঝড়ে স্টিমারের বিশেষ কোনো ক্ষতি হয়নি, শুধু শুটকি মাছের ঝুড়ি এবং বস্তাগুলো ভিজে গিয়েছে। তাড়াতাড়ি চিটাগাং পৌঁছতে ওগুলো শুকোবার ব্যবস্থা না করলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। সুতরাং ঘণ্টাখানেকের মধ্যেই স্টিমারে ছেড়ে দেবে। মনে মনে জানতাম নেই, তবুও অবুঝ আমার মনকে প্রবোধ দেওয়ার জন্য আবদুলের খোঁজ শুরু করলাম। গত রাতের খালাসিটির সাথে দেখা হলো। সে বলল আবদুল এখন রেঙ্গুনের স্টিমারে কাজ করছে, দুপুরে কিছু খাওয়ার ব্যবস্থা হবে কি না জিজ্ঞেস করতে সে একটু ঘুরে এসে খালাসি বলল হবে। দুপুরে অনেক বেলায় খেলাম মোটা লাল ভাত, মুসুরির ডাল আর একটা সিদ্ধ ডিম। তারপর শুকনো বেডিংটার উপর শুয়ে পড়লাম। বৈচিত্র্যহীন একঘেয়ে এক যাত্রা। সমস্ত দিন রাতে উল্লেখযোগ্য কিছুই ঘটল না। পরদিন বেলা 10টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছে গেলাম। জনশূন্য বন্দর, এ সময় স্টিমার আসার কথা নয়। কুলি পেলাম না। বেডিংটা হাতে নিয়ে নেমে এলাম। কোথায় যাব? কোতোয়ালি নাকি পুলিশ ক্লাব? মনে সায় দিল না। এতদিন যারা আমার এত করেছে, আজ অসময়ে একরাশ মিথ্যের বোঝা মাথায় করে তাদের সামনে গিয়ে দাঁড়াতে আমার আর সাহস হলো না। তার চেয়ে ওদের কাছে আমি ভীরু, আমি কাপুরুষ, এই পরিচয়টাই বড় হয়ে থাক। সোজা স্টেশনে চলে এলাম। কলকাতার গাড়ি তখনও 3 ঘন্টা দেরি। কি করি? কখনো বসে কখনো পায়চারি করে কাটিয়ে দিলাম সময়টা। অবশেষে সত্যি সত্যি এক সময় ট্রেন ছাড়লো। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। কলকাতায় ফিরে এলাম নিরাপদে, সুস্থ শরীরে। কলকাতায় ফিরে এসেছি। বাবা মা ছোট ভাই বোন সবাই অত্যন্ত খুশি। ওরা যেন জানতো আমি আসব, তাই বিস্মিত হলো না, কোনো প্রশ্নও জিজ্ঞেস করলো না। একদিক দিয়ে বেঁচেই গেলাম। দুবেলা খাই আর নিজের ঘরটিতে চুপ করে বসে হয়তোবা বই পড়ি অথবা ঘুমাই। সন্ধ্যের পর হরিশ পার্কের নির্জন বেঞ্চের উপর চিত হয়ে আকাশের দিকে চেয়ে শুয়ে থাকি। ক্রমেই রাত গভীর থেকে গভীরতর হয়। আমিও উঠে বাড়ি গিয়ে খেয়ে আমার নিজের ছোট্ট ঘরটিতে শুয়ে পড়ি। এভাবেই 2-3 দিন কাটলো। সেদিনও সময় মতো পার্ক থেকে ফিরে ঘরে ঢুকে দেখি বাবা ঘরে বসে আছেন। পাশে এসে তিনি আমাকে বসতে বললেন। বুঝলাম কিছু বলবেন তিনি আমায়। চুপ করে পাশে বসে আছি। কিছুক্ষণ বাবার মুখে কোনো কথাই নেই। তারপর স্বভাব গম্ভীর স্বরে আস্তে আস্তে বললেন, আমি ভেবে দেখলাম তোমার এ চাকরি ছেড়ে দেওয়াই ভালো। আমি নিঃসংকোচে বলে ফেললাম, ছাড়বো বললেই তো আর ছাড়া যায় না। তাছাড়া বড় সাহেব গোড়া থেকেই আমার উপরে চটা। শুধু জব্দ করার জন্যই ও আমার রেজিগনেশন চিঠিটা চাপা দিয়ে রাখবে। একটু ভেবে বাবা বললেন, তাহলে একটা কাজ করো, তুমি 1-2 মাস ছুটি নেওয়ার ব্যবস্থা করো। আমি এর মধ্যে রতিলালকে ধরে দেখি কলকাতার কাছাকাছি কোথাও তোমাকে বদলি করা যায় কি না। ভেবে দেখলাম দীর্ঘ ছুটি নিয়ে অন্য কোনো জেলায় বদলি হওয়া অথবা চাকরি ছেড়ে দেওয়া ছাড়া আমার অন্য আর কোনো পথ নেই। চিটাগাং জেলায় আবার ফিরে যাওয়ার মানে জেনে শুনে সাপের গর্তে হাত দেওয়া।
তাছাড়া ওদের কাছে মুখ দেখানোর সাহস বা মনের বল আমার ছিল না। অগত্যা প্রতিবেশী ডাক্তার সুশীল রায়ের শরণাপন্ন হলাম। সব শুনে ডাক্তার বললেন, আরে এতে ঘাবড়াবার কি আছে? টাইফয়েড হয়েছে বলে আমি একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। 2 মাসের ছুটির দরখাস্তের সঙ্গে কালই পাঠিয়ে দাও মোলান্ডের কাছে। বাপ বাপ বলে ছুটি দিয়ে পথ পাবে না। এত সহজেই মীমাংসাটা হয়ে যাওয়ায় মনটা আমার বেশ হালকা হয়ে গেল। সেদিন সকাল থেকেই লক্ষ্য করলাম বাবা কেমন যেন মনমরা গম্ভীর। বিকালের দিকে জিজ্ঞেস করলাম, আপনার শরীরটা কি ভালো নেই বাবা? উত্তর না দিয়ে কিছুটা সময় আমার মুখের দিকে চেয়ে রইলেন। তারপর আমায় ডেকে নিয়ে নিচের বাইরের ঘরে বসলেন। কিছুক্ষণ দুজনেই যেন চুপচাপ বসে রইলাম। অবশেষে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাবা বললেন, জিউ বাবা, একটা ব্যাপারে তোমার কাছে আমি যে অপরাধী। চমকে আমি বাবার মুখের দিকে তাকালাম। বাবা বললেন, আমার সেই আশৈশবের বন্ধু সহপাঠী চ্যাটার্জি, যার কথা চিঠিতে তোমায় আমি লিখেছিলাম, আজ সকালে তার চিঠি পেলাম। রুদ্ধ নিঃশ্বাসে চুপ করে বসে রইলাম। বাবা মাটির দিকে দৃষ্টি নিবন্ধ রেখে বলে চলছেন, ও লিখেছে, ভাই ললিত, ধীরাজের সঙ্গে নমিতার বিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তাব করেছিলাম, আমি প্রস্তুত ছিলাম, এমনকি অনেক দূর এগিয়েও গিয়েছিলাম। কিন্তু কি জানো ভাই, আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই আপত্তি করছে। বলছে আজ স্বদেশী আন্দোলনের যুগে সামান্য একজন পুলিশের সঙ্গে মেয়ের বিয়ে দিলে সমাজে আমি নাকি মুখ দেখাতেই পারবো না। তাছাড়া লোকেদের কাছে জামাইয়ের পরিচয় দিতেও আমার মাথা কাটা যাবে। এরূপ আরও অনেক কথা। অবশেষে বাবা বললেন, ভাবছি আজীবনের বন্ধু কেমন সহজেই মাত্র কয়েকটা কালির আঁচড়ে প্রতিশ্রুতি ধুয়ে মুছে শেষ করে দিতে পারে। শেষের কথাগুলি বলবার সময় বাবার গলা ধরে এসেছিল। খানিকক্ষণ দুজনে চুপচাপ বসে রইলাম। তারপর আস্তে আস্তে উঠে বাবাকে প্রণাম করে বললাম, ভগবানের অস্তিত্বে বিশ্বাস হারাতে বসেছিলাম বাবা। আপনার বন্ধুর চিঠিতে আমার মস্ত বড় একটা উপকার হয়েছে। আজ মনে হচ্ছে ভগবান বলে একজন হয়তো বা আছেন। আপনি নিশ্চিন্ত হন বাবা। আপনার কথা রাখতে বিয়ে আমি করতামই, কিন্তু সে যে আমার কত বড় শাস্তি হতো তা হয়তো বা আপনি বুঝতে পারবেন না। আর একটা অনুমতি আজ আমায় দিন। নিজের ইচ্ছে না হলে বিয়ের জন্য কোনো দিনও আপনি আমাকে আদেশ করবেন না। অনেকক্ষণ আমার মুখের দিকে চেয়ে রইলেন বাবা। এরপর বললেন, আচ্ছা দিলাম অনুমতি। আর একবার প্রণাম করে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলাম। দিন 2 বাদে অন হিজ ম্যাজেস্টির সার্ভিস মার্কা খামে মোলান সাহেবের চিঠি এসে হাজির। ছোট্ট চিঠি। এই চিঠির মর্ম হলো, আমার টাইফয়েড অসুখের কথা সাহেব বিশ্বাস করেননি। তার ধারণা ওটা একেবারে মিথ্যে, ছুতো। লম্বা ছুটি নিয়ে কলকাতায় শুধু ফুর্তি করে কাটাবার মতলব ছাড়া আর কিছুই নয়। আমি যেন অতি অবশ্য আগামী শুক্রবার বেলা ঠিক 10টার সময় মেডিকেল কলেজে উপস্থিত থাকি। কলেজের প্রিন্সিপাল মেজর গ্রিনফিল্ড নিজে আমাকে পরীক্ষা করে দেখবেন। তিনি যদি বলেন আমি অসুস্থ, তবেই আমি ছুটি পাব, নইলে পরদিনই আমাকে চিটাগাং রওনা হতে হবে। ডাক্তারি পরীক্ষার ফিজের টাকা গভর্নমেন্ট থেকে আগেই জমা দেওয়া হয়ে গিয়েছে। মাথাটা ঘুরে গেল আমার। চিঠি নিয়ে দৌড়ালাম ডাক্তার সুশীল রায়ের কাছে। চিঠি পড়ে তার মুখও ফ্যাকাশে হয়ে গেল। বলল, অধিরাজ, এ যে দেখছি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়লো, এখন কি উপায় হবে? বললাম, তুমি চলো আমার সাথে শুক্রবার। সাহেবকে একটু বুঝিয়ে বললে অথবা পরীক্ষা না করেই ছুটি দিয়ে দেবেন। চোখ দুটো কপালে তুলে ডাক্তার বলল, খেপেছ? মেজর গ্রিনফিল্ড ভারী কড়া এবং একরকম মানুষ। কেউ কোনো অনুরোধ করলে
ঠিক তার উল্টোটি করে বসে থাকেন। তবে কি না খামখেয়ালি ডাক্তার হয়তোবা তোমার দরখাস্ত দেখে এমনিতেই ছুটি দিয়ে দিতে পারেন। বুঝলাম খানিকটা সান্ত্বনা দেওয়া ছাড়া সুশীল ডাক্তারের আর কিছুই করার নেই। বাড়ি এসে বাবাকে সব খুলে বললাম। শুনে বাবা মা দুজনেই বেশ চিন্তিত হয়ে পড়লেন। তাছাড়া এ ব্যাপারে ওদের করবারই বা কী আছে। মনে মনে ঠিক করলাম মুখটা অন্তত মেকআপ করে খানিকটা রোগা হওয়ার চেষ্টা করি। যদি দৈবাত মুখ দেখে আর পরীক্ষা না করে ছুটিটা মঞ্জুর করে দেয়। মনে মনে বেশ জানতাম ডুবে মরার আগে তৃণখণ্ড আঁকড়ে বাঁচতে যাওয়ার চেষ্টার মতো এও আমার কাছে মস্ত বড় এক দুরাশা। মাথায় এক বোঝা চুল তেল না দিয়ে সাবান দিয়ে রুক্ষ করে নিলাম। চিরুনির সঙ্গে কোনো সম্পর্ক রাখলাম না। সঙ্গে সঙ্গে দাড়ি কামানো বন্ধ করে দিলাম। পরদিন সকালে আয়না দেখলাম একটু রুক্ষতার আওয়াজ দেখা দিয়েছে মাত্র। হাল ছাড়লাম না। আজ সোমবার, হাতে এখনো সময় রয়েছে 4 দিন। দেখা যাক 2 দিন বাদে কি একটা দরকারি কাজে রাস্তা দিয়ে হাঁটছি, এমন সময় বাল্যবন্ধু তারানাথ মুখার্জির সাথে দেখা। ওর ডাকলাম নীলা। আমাকে দেখেই উৎকণ্ঠার সঙ্গে জিজ্ঞেস করলো নীলা, এই তোর কী হয়েছে রে ধীরাজ? আশায় আনন্দে মনটা দুলে উঠল। মুখখানা যত সম্ভব কাচুমাচু করে চেষ্টাকৃত ক্ষীণ কণ্ঠে বললাম, নীলা, আমার টাইফয়েড। বিস্ময়ে চোখ দুটো কপালে তুলে আপাদমস্তক সন্দিগ্ধ দৃষ্টিতে দেখে নিয়ে নীলা বলল, তাই নাকি? একটা কথা কখনোই বলিস না যে টেকনাফের সমুদ্রের হাওয়া আর মুরগির মাংস খেয়ে দেহটাকে করে এনেছিস বেশ নিটল একটা খাসির মতো। চিলি মাছকে কড়া গাঁজা খেলেও কেউ বলতে পারবে না তোর দেহে কোনো অসুখ রয়েছে। আমি রেগেই গেলাম। বললাম, তোর সবটাতেই বাড়াবাড়ি। ধর, যদি একখানা মোটা পুরু কম্বলে গলা পর্যন্ত ঢেকে অন্ধকারে বসে মিহি সুরে কাতরাই, তাহলে হবে তো? এবার হেসে ফেলল নীলা। বলল, ব্যাপারখানা কি বলতো? সব খুলে বললাম। শুনে কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে নীলা বলল, সত্যি এটা একটা ভাবনার কথা। তবে এখনও 2 দিন সময় আছে, চেষ্টা করে দেখতে দোষ কী? বললাম, তোকে কিন্তু আমার সাথে শুক্রবার মেডিকেল কলেজে যেতে হবে, কারণ একা গেলে আমি হার্ট ফেল করে মারা যাব। নীলা রাজি হয়ে গেল। পরদিন দুপুরে খেয়ে দিয়ে শুয়ে আছি ম্যাডান কোম্পানির অধুনা ইন্দ্রপুরী স্টুডিও থেকে নির্বাক যুগের বিখ্যাত পরিচালক প্রিয়নাথ গাঙ্গুলির সহকারী জ্যোতিষ মুখার্জি গাড়ি নিয়ে এসে হাজির। কী ব্যাপার? মুখার্জিবাবু বললেন, যা শুনলাম ওনার মুখে তা হলো এই নির্বাক ছবি কৃষ্ণকান্তের উইলের অসামান্য সাফল্যে অনুপ্রাণিত হয়ে গাঙ্গুলি মশাই দুর্গাদাস ও সীতা দেবীকে নায়ক নায়িকা নির্বাচন করে কাল পরিণয় ছবিটি তুলবার সব ব্যবস্থা করে ফেলেছেন। হঠাৎ দুর্গা দাসের সাথে ম্যাডান কোম্পানির মতান্তর হওয়ায় দুর্গা দাসবাবু কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে এসেছেন। অগত্যা তুলসী বন্দ্যোপাধ্যায়কে নায়কের ভূমিকায় মনোনীত করে শুটিংয়ের দিন ঠিক করেন। আজ 4 দিন ধরে সীতা দেবীকে নিয়ে শুটিংয়ের জন্য সবাই স্টুডিওতে অপেক্ষা করে বসে আছে। নায়ক তুলসীবাবুর কোনো পাত্তাই নেই। মুখার্জি কলকাতার অলিতে গলিতে কোথাও খুঁজতে বাদ রাখেনি, কিন্তু তুলসীবাবু যেন হাওয়ার সাথে মিশে গিয়েছেন। আজ স্টুডিওতে এসে গাঙ্গুলি মশাই ভীষণ রেগে গিয়েছেন। মুখার্জিকে বলেছেন যাকে হোক তাকে নায়ক সাজিয়ে আজ তিনি শুটিং শুরু করবেনই। মুখার্জিকে বলেছেন, যাকে হোক তাকেই নিয়ে আসো, আমার কলকাতার খবর। কী করে মুখার্জি জানতে পেরেছেন? নামটা বলে ফেললেন, আর নাম বলতেই প্রিয়নাথবাবু রাজি হয়ে গিয়েছেন। মুখার্জি আমাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে এসেছেন। আজ দুপুরে শুটিং। সবটা শুনলাম আমি মনোযোগ দিয়ে। বললাম, সবই বুঝলাম ভাই,
এত বড় একটা চান্স পাওয়া ভাগ্যের কথা, কিন্তু আমার যে এদিকে শিওরের সংক্রান্তি, আমার মরণ বাচন কালকেই স্থির হয়ে যাবে মেডিকেল কলেজে। এক এক করে সব কথা মুখার্জিকে বললাম। শুনে একটু যেন নিরুৎসাহিত হয়ে পড়লো মুখার্জি। তারপর বলল, তুমি বাড়িতেই আছো তো? আমি ঘন্টাখানেকের মধ্যেই ঘুরে আসছি গাঙ্গুলি মশাইয়ের কাছ থেকে। যদি 1 ঘন্টার মধ্যে আমি না ফিরি তবে জানবে হলো না, অন্য ব্যবস্থা করা গেছে। মুখার্জি চলে গেলে ভাবলাম এত বড় একটা চান্স পেয়েও আমি হারিয়ে বসলাম। নির্বাক যুগে কৃষ্ণকান্তের উইলে নায়িকার ভূমিকায় অভিনয় করার পর থেকেই সীতা দেবী অসম্ভব জনপ্রিয়। তার বিপরীতে নায়ক সাজা একটা ভীষণ ভাগ্যের কথা। ক্ষোভে দুঃখে নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছিল, কিছুই করতে হলো না। 8 ঘন্টার মধ্যেই মুখার্জি এসে হাজির, বললে চলো। সত্যি অবাক হলাম, বললাম চলো মানে? মুখার্জি বলল, স্টুডিওতে গিয়ে গাঙ্গুলি মশাইয়ের কাছেই সব শুনবে, চলো। মোদ্দা কথা, আজ তোমাকে দিয়ে তিনি শুটিং করাবেনি। তোমার কালকের অগ্নি পরীক্ষার কথাও বলেছি। শুনে বললেন, বেশ, কাল যদি বিচারে তুমি দোষী সাব্যস্ত হও এবং শনিবার দিন তোমাকে যদি চট্টগ্রাম রওনা হতে হয়, তাহলে তিনি আজকের শুটিংটা বাতিল করে দিয়ে অন্য নায়ক ঠিক করে আবার শুরু করবেন তিনি গোড়া থেকে। মোট কথা, আজ তার শুটিং করা চাই। এরপর আর কথা চলে না। উপরে বাবার ঘরে গিয়ে দরজায় আস্তে আস্তে ঘা দিলাম। বাবা মা ঘুমোচ্ছিলেন। একটু পরে বাবাই উঠে দরজা খুলে দিলেন। সব কথা খুলে বললাম। একটু চিন্তা করে বাবা বললেন, যাও তুমি। যেতে এত বড় একটা সুযোগ এসেছে, তাকে ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না। মা ক্ষীণ একটু আপত্তি তুলেছিলেন। বাবা এক ধমকে মাকে থামিয়ে বললেন, একবার ইচ্ছার বিরুদ্ধে জোর করে পুলিশে ঢুকিয়ে ছেলেটার সারাটা জীবন নষ্ট হতে বসেছে। এখনও তার জের মেটেনি। এবার নিজের ইচ্ছা যে পথ ওর সামনে এসেছে, ও বেছে নিয়েছে, সেই পথ ধরে স্বাধীনভাবে ওকে চলতে দাও। পরিণামে দুঃখ কষ্ট যাই পাক, সে একাই ভোগ করবে। আমরা তো আর ভুগতে আসবো না। নিচে থেকে মুখার্জি তখন চেঁচামেচি শুরু করে দিল, দেরি হয়ে যাচ্ছে, কাপড় জামা কিছুই পাল্টাতে হবে না, একটা ময়লা শার্ট আর যদি কোট থাকে তাহলে নিয়ে আসো। তাড়াতাড়ি নেমে গাড়িতে গিয়ে উঠলাম। স্টুডিওতে ঢুকতেই দেখি বন আলো করে খোলা চুলে বন দেবী বসে আছেন। এখানে একটা কথা বলা প্রয়োজন, ম্যাডাম স্টুডিও বলতে তখন গেটের সামনে রাস্তার আম গাছের নিচে ছোট্ট দুখানা টিনের শেড এবং টালিগঞ্জ ডিপোর গা ঘেঁষে দুখানা ছোট কোঠা ঘর, এটাই বোঝাতো। বাকি সবটাই ছিল জঙ্গল। পথের পাশে সেই টিন শেডের নিচে নড়বড়ে একটা চেয়ারে বসে আছেন নায়িকা সীতা দেবী, অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে, নাম তার মিস রেনি স্মিথ। তার পাশে আর একটা টিনের চেয়ারে বসে রয়েছেন বিরাটকায় পরিচালক প্রিয়নাথ গাঙ্গুলি। ময়লা কাপড় চোপড় পরে, এক গাল খোঁচা খোঁচা দাড়ি এবং এক মাথা রুক্ষ চুল নিয়ে নায়িকা সীতা দেবীর সামনে দাঁড়াতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। কোনো রকমে মাথা নিচু করে নমস্কার জানিয়ে গাঙ্গুলি মশাইয়ের পাশে গিয়ে দাঁড়ালাম। আমি কিছু বলার আগেই তিনি বললেন, আমি সব শুনেছি ধীরাজ, কোনো চিন্তা নেই। ছুটি না পাওয়ায় আমার একটা দিনের কাজ না হয় নষ্ট হবে। একটু ইতস্তত করে গালে হাত দিয়ে বললাম, কিন্তু এই যে একমুখ দাড়ি। কথা শেষ করতে পারলাম না। হো হো করে হেসে উঠলেন গাঙ্গুলি মশাই আর মুখার্জি। শুধু কিছু বুঝতে না পেরে হতভম্ব হয়ে রইলাম আমি আর সীতা দেবী। হাসি থামিয়ে ইংরেজিতে সীতা দেবীকে বললেন গাঙ্গুলি মশাই, কী আশ্চর্য যোগাযোগ! ডাক্তারের চোখ ধুলো দেওয়ার জন্য মেকআপ করলে ধীরাজ, আর সেই মেকআপ কাজে লাগালাম আমি। আবার হেসে উঠলেন গাঙ্গুলি মশাই। ব্যাপারটা তখনও ঠিক আমি বুঝে উঠতে পারিনি।
সীতাদেবীর অবস্থাও সেই একই রকম। গাঙ্গুলি মশাইয়ের পরের কথাগুলোতে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। গাঙ্গুলি মশাই বললেন, এই গল্পের নায়ক মনীন্দ্র খুবই গরিব। শুধু চেহারা আর বিদ্যার জোরে ধনী শ্বশুরের একমাত্র কন্যা শিশুটির সঙ্গে দৈবাত বিয়ে হয়ে যায়। বিয়ের কিছুদিন পর মনীন্দ্রের অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। সকাল থেকে পায়ে হেঁটে চাকরির চেষ্টায় চারিদিকে ঘুরে বেড়ায়, চাকরি হয় না। সারাদিন হেঁটে নিরাশ হয়ে শ্রান্ত মনীন্দ্র সন্ধ্যার পর ঘরে ফেরে সাধ্বী স্ত্রী কিশোরী স্বামীকে সান্ত্বনা দেয়। এভাবে বেশ কিছুদিন চলে। পয়সার অভাবে মনীন্দ্র চেহারাও হয়ে উঠেছে তদ্রূপ। মাথায় একরাশ রুক্ষ চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, পরনে ময়লা কাপড় আর জামা। সেদিনও নিয়মিত চাকরির চেষ্টায় ঘুরে ঘুরে সন্ধ্যার পর ঘরে ফিরে দেখে তার স্ত্রী আর 1 বছরের পুত্রটি নেই। পাড়ার লোকের কাছে খবর নিয়ে জানতে পারে যে তার শ্বশুর লোকমুখে খবর পেয়ে মেয়ের অনিচ্ছা সত্ত্বেও একরকম জোর করেই ওদের নিয়ে গিয়েছে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে মনীন্দ্র তখনই ছোটে ধনী শ্বশুরের বাড়ি। সিনটা হলো এইরকম। কাজেই তুমি বুঝতে পারছো তোমার মেকআপ আইডিয়াল ফর দ্য সিন। কিছুই করতে হবে না, যেমন আছো ওইভাবেই শুটিং হবে। আজ শুধু অফিস পাড়ায় চাকরির চেষ্টায় ঘোরাঘুরি, বাড়ি থেকে রেগে বেরিয়ে পথ ধরে সোজা হেঁটে শ্বশুরবাড়ি যাওয়া, এই পাসিংগুলোই নেওয়া হবে। যতীনকে ক্যামেরা নিয়ে রেডি হতে বলো মুখুজ্জে। অধুনা বিখ্যাত ক্যামেরাম্যান যতীন দাস ছবিখানি তুলেছিলেন। সারাদিন কলকাতার পথে পথে রোদ্দুরে ঘুরে ছবি তোলা হলো। বাড়ি যখন ফিরলাম তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। খাওয়া দাওয়া সেরে সেরাতে আর ঘুমাতে পারলাম না। একদিকে আমার শৈশবের স্বপ্ন, বহু আকাঙ্ক্ষিত সিনেমার নায়ক হাতছানি দিয়ে ডাকছে, অন্যদিকে কুটিল প্রতিহিংসা পরায়ণ মোলান রিভলভার হাতে আমাকে সাজাচ্ছে। হাসি কান্নার টানাপোড়েনে সারা রাত ছটফট করে কাটালাম। অবশেষে সেই কাল রাত্রি প্রভাত হলো। আজ শুক্রবার। কোনো বিশেষবার যে মনে কতখানি ভীতির সঞ্চার করতে পারে আজকের আগে তা কোনোদিনও আমি উপলব্ধি করতে পারিনি। করবার বিশেষ কিছুই ছিল না, শুধু মোটা ময়লা কম্বল একখানা জোগাড় করে ঘড়ির কাঁটার দিকে চেয়ে বসে রইলাম। স্নান করলাম না, চুলের রুক্ষতা নষ্ট হবে বলে। আর খাওয়া আউট অফ কোশ্চেন। খিদে তেষ্টা কিছুই ছিল না। বেলা ঠিক 9টায় নীলা এসে হাজির। এই চেহারা কম্বল মুড়ি দিয়ে ট্রামে বাসে গেলে লোকে পাগল বলে ঢিল মারতে পারে। সুতরাং ট্যাক্সি চড়ে যাওয়াই স্থির হলো। মেডিকেল কলেজে নেমে প্রিন্সিপাল মেজর গ্রিনফিল্ডের রুগী দেখার চেম্বার খুঁজে নিতে দেরি হলো না। শুনলাম সাহেব এখনও নামেননি, ঠিক 10টা থেকে রুগী দেখবেন। আরও শুনলাম মাত্র গতকাল সাহেব বিলেত থেকে ফিরেছেন। 2-3 জন হাউস সার্জন ছোকরা ডাক্তার ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। ওদেরই একজনের কাছে গিয়ে আমি নিজের নামটি বললাম। শুনে ডাক্তার বললেন, জানি আপনার কেসটাই তো আগে দেখা হবে। আসুন, সাহেব নিচে আসার আগেই আপনাকে এক্সামিন করে ফর্মটা ফিল আপ করে রাখি। জামা কাপড় খুলুন। হতভম্ব হয়ে গেলাম। জামা কাপড় খুলব কি? চুপচাপ দাঁড়িয়ে আছি দেখে ছোকরা ডাক্তার বলল, কম্বল জামা খুলে ফেলুন, আপনার বুক পেট পরীক্ষা করব। অগত্যা ভয়ে ভয়ে গায়ে জড়ানো কম্বল শার্ট গেঞ্জিটা খুলে চেয়ারের হাতলের উপর রেখে দিলাম। ঘরের বাইরে ওয়েটিং রুমে নীলা বসে আছে। এ বিপদে সে কাছে থাকলেও খানিকটা সাহস পেতাম। যথারীতি পরীক্ষা শুরু হলো। স্টেথোস্কোপ দিয়ে প্রথমে অনেকক্ষণ ধরে বুক আর পরে পিঠ পরীক্ষা হলো। জোরে জোরে পেট টিপে কী পরীক্ষা করলো ডাক্তারই জানে। তারপর ডান হাতখানা ঘড়ির সাথে মিলিয়ে নাড়ির গতি দেখা শুরু করলো। অবশেষে চোখের নিচে চামড়া টেনে ধরে পরীক্ষাও শেষ হলো।
একখানা ছাপানো ফর্ম টেবিল থেকে টেনে বের করে ডাক্তার পরীক্ষার ফর্ম লিখতে বসে গেলেন। দেখলাম হার্ট থেকে শুরু করে সবগুলি লেখা হলো নর্মাল। শুধু আমার ফেভারে লিখলো একটিমাত্র কথা, হি লুকস ইল। হতাশভাবে বললাম, এর রিপোর্ট দেখলে সাহেব কিছুতেই আমাকে ছুটি দেবে না। খিচিয়ে উঠলেন ডাক্তার ছোকরা, আপনি বলতে চান আপনার ছুটির জন্য আমি চাকরি, ডিপ্লোমা সব খোয়াবো? 8 বছর ধরে 2-3 বার ফেল করে কত কষ্টে পাস করে 6 মাসের জন্য হাউস সার্জন হয়েছি, মিথ্যা রিপোর্ট লিখে দিই আর সাহেব এসে পরীক্ষা করে দেখুক 8 বছরে আমি যা শিখেছি সবই ভুল শিখেছি, তখন আমার অবস্থাটা কী হবে আপনি কি ভাবতে পারছেন? ইতিমধ্যে আরও 2টি ছোকরা ডাক্তার কৌতূহল নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে। ওদের মধ্যেই একজন বলে উঠল, ও এ সেই চিটাঙের কেস তাই না ঘোষ? ঘোষ মাথা নেড়ে জানালেন তাই। তারপর নরম সুরে বললেন, কিছু মনে করবে না ধীরাজবাবু, আপনার কেস একেবারে হোপলেস কেস। আপনাদের এসপি আমাদের সাহেবের অন্তরঙ্গ বন্ধু, দেখবেন চিটাগং থেকে পার্সোনাল চিঠি কী লিখেছেন তিনি। যদিও এটা দেখানো আমার পক্ষে খুবই অন্যায় হচ্ছে, তবুও ফর ইয়োর স্যাটিসফ্যাকশন দেখাচ্ছি। দেখলাম টেবিলে রয়েছে একখানা ফাইল, উপরে আছে মুলান্ডের কাছে পাঠানো আমার ছুটির দরখাস্ত, ডাক্তার সুশীলের সার্টিফিকেটের সঙ্গে পিন দিয়ে আটা, তার নিচে রয়েছে ডক্টর ঘোষের পরীক্ষার ফল, সবার নিচে একখানা হলদে খাম। সেই খামখানা টেনে নিয়ে তার ভেতর থেকে একখানা টাইপ করা চিঠি বের করে ডাক্তার ঘোষ আমাকে পড়তে দিলেন। বহুদিনের কথা, চিঠিটা একবার মাত্র পড়েছিলাম। চিঠির ভাষা ঠিক না হলেও মুলান্ডের বক্তব্যটুকু আজও স্পষ্ট মনে আছে। যতদূর মনে পড়ে চিঠিটা ছিল, ডিয়ার গ্রিনফিল্ড মাই ফ্রেন্ড, ASI Dhiraj Bhattacharya of my district went to 14 days casual leave. At the expiry of the leave, he wants to prolong it for another 2 months on the pretext that he is suffering from typhoid, which I doubt very much. Will you please examine him minutely and let me know the result at your earliest convenience? Your usual fees are sent herewith. With best wishes, your H.B. Moland. যেটুকু ক্ষীণ আশা ছিল তাও চিঠিখানা পড়ে একদম নিভে গেল। শুধু মাইকেল মধুসূদনের বিখ্যাত কবিতার গোড়ার লাইনটি আমার হতাশ মনের দুয়ারে বারবার ঘা দিতে লাগলো, আশার ছলনে ভুলি কি ফল লোভিনী হয়। সেই ইন্টার্নি ডাক্তার ঘোষের কথা কানে এলো। এইবার ব্যাপারটা সব বুঝলেন তো? যান বাইরে ওয়েটিং রুমে গিয়ে বসুন, ডাক্তার আসার সময় হয়ে গিয়েছে। কাঠের পুতুলের মতো ঘর থেকে বেরিয়ে ওয়েটিং রুমে নীলার পাশে গিয়ে চুপ করে বসে পড়লাম। নীলা জিজ্ঞেস করলো, কী রে, কী হলো? জবাব দেওয়ার ক্ষমতা আমার ছিল না, চুপ করেই বসে রইলাম। বেশিক্ষণ অপেক্ষাও করতে হলো না। আদরলি এসে ডাকলো, ধীরাজ ভট্টাচার্য। হাঁড়ি কাঠে মুন্ড গলিয়ে দেওয়ার আগে বলির পাঠা মতো কাঁপতে কাঁপতে কম্বল জড়িয়ে সাহেবের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। বিশাল চেহারা, বিলাতের ঠান্ডা হাওয়ায় লাল মুখ আরও যেন লাল হয়ে গিয়েছে। সাহেবের হাতে রয়েছে আমার সেই ফাইলটা, সবার উপরে রাখা আমার ছুটির দরখাস্তখানায়। একবার দ্রুতই চোখ বুলিয়ে সেই দিকেই দৃষ্টি নিবন্ধ রেখে সাহেব বললেন, ইউ আর ধীরাজ ভট্টাচার্য। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কোনো রকমে জোর করে বললাম, ইয়েস স্যার। ইউ ওয়ান্ট 2 month লিভ? বললাম, ইয়েস স্যার। ইফ আই গিভ ইউ 3 month লিভ? সত্যি ভয় পেয়ে গেলাম। ভাবলাম সাহেব আমাকে নিয়ে বোধ হয় একটু মস্করা করছেন। কি বলি, বুকের ভিতর হাতুড়ি পিটাচ্ছিল,
ভয়ে ভয়ে বললাম, ইফ ইউ প্লিজ স্যার। হঠাৎ সিংহের মতো গর্জে উঠল সাহেব। ফাইলটা টেবিলের উপর আছড়ে ফেলে সে এই প্রথম আমার মুখের দিকে চেয়ে বলল, আই ডোন্ট প্লিজ, ডোন্ট ইউ রিকোয়ার 3 months লিভ আফটার টাইফয়েড? নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। সাহেব কি এখনও আমাকে ঠাট্টা করছেন? ইডিয়েটের মতো আমি চুপ করে দাঁড়িয়ে আছি। দেখি সাহেবের চেয়ারের পেছন থেকে হাত মুখ নেড়ে ডাক্তার ঘোষ আমাকে ইশারা করে বলছেন, বলুন। ইয়েস। আপনা থেকে মুখ থেকে বেরিয়ে গেল, ইয়েস স্যার। টেবিল থেকে ফাইলটা টেনে নিয়ে আমার দরখাস্তটার উপরে লিখলেন খসখস করে, কাউন্টার সাইন্ড, 3 month লিভ রিকমেন্ডেড। তারপর নিচে নাম সই করে দিয়ে ফাইলটা বন্ধ করে বললেন, নেক্সট। আমি তবু দাঁড়িয়ে আছি, মনেই হয়নি যে আমার দাঁড়াবার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। তাড়াতাড়ি ডাক্তার ঘোষ আমাকে ইশারা করে বাইরে ডেকে নিয়ে গেলেন। বাইরে গিয়ে ডাক্তার ঘোষকে বললাম, আচ্ছা কি হলো ডাক্তার? অবাক হয়ে আমার দিকে চেয়ে ডাক্তার ঘোষ বললেন, এখনও বুঝতে পারেননি ব্যাপারটি কি হলো? খামখেয়ালি সাহেব এসেই আপনার ফাইল নিয়ে শুধুই দেখেছে আপনার দরখাস্তখানা, বাস নিচে যে আরও চিঠিপত্র রয়েছে তা দেখবার দরকার মনে করলেন না সাহেব। আপনি সত্যি ভাগ্যবান মশাই, এরকম কেস বড় একটা হয় না। সংশয় তখনও রয়েছে। বললাম, আমি চাইলাম 2 মাসের ছুটি, সাহেব 3 মাসের দিল কেন? হেসে ডাক্তার ঘোষ বললেন, এখানে আমাদের প্রিন্সিপাল সাহেব যে কত বড় একজন বিচক্ষণ ডাক্তার তার পরিচয় পাওয়া যায়। উনি জানেন আপনি সত্যি টাইফয়েড থেকে ভুগছেন। বিশ্রামের পক্ষে 2 মাস ছুটি তাই মোটেই পর্যাপ্ত নয়। অন্তত 3টে মাস হলে তবুও খানিকটা আপনি নিজেকে শুধরে নিতে পারবেন। কৃতজ্ঞতায় মনটা ভরে গেল। মনে মনে সাহেবের দীর্ঘজীবন কামনা করলাম। ঢুকে পড়লাম ওয়েটিং রুমে। অস্থিরভাবে পায়চারি করছিল নীলা। আমাকে দেখে কাছে এসে জিজ্ঞেস করলো, কি হলো রে? আমি ওর প্রশ্নের কোনো জবাব না দিয়ে ওর জামার কলারটা মুঠো করে ধরে হিড় হিড় করে টানতে টানতে বাইরে চলে এলাম। চওড়া সিঁড়ি 2-3টে ধাপ বাদ দিয়ে লাফিয়ে পার হয়ে গেটের বাইরে এসে চিৎকার করে ডাকলাম, ট্যাক্সি! ভাগ্য সেদিন আমার সত্যি ভালো, তখনই ট্যাক্সি পেয়ে গেলাম। নীলাকে ওইভাবে টানতে টানতে ট্যাক্সিতে ওঠালাম। গাড়িটা ছেড়ে দিল। হতভম্ব নীলা খানিক থেকেই জিজ্ঞেস করে চলেছে, আরে ব্যাপারটা কি হলো বল। এতক্ষণে হুঁশ হলো। কম্বলটা গা থেকে খুলে নীলার গায়ে জড়িয়ে দিয়ে বললাম, আমি যা বলবো সঙ্গে সঙ্গে তাই বলবি, নইলে তোকে আজ মেরেই ফেলবো। ফুসফুসের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বললাম, লং লিভ মেজর গ্রিনফিল্ড। নীলা তবুও চুপ করে রয়েছে দেখে পিঠে কষিয়ে দিলাম এক কিল। দম ফুরিয়ে যাওয়া গ্রামাফোনের মতো নীলা ভয়ে ভয়ে বলে উঠল, হিপ হিপ হুররে। মেডিকেল কলেজ থেকে কতক্ষণে কিভাবে বাড়ি পৌঁছলাম কিছুই মনে নেই। বাড়ি এসে মা বাবাকে প্রণাম করে ভাগ্যের এই দিগ্বাজের কথা সবিস্তারে বললাম। শুনে বাবা বললেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, ভালোই হয়েছে। তবে তুমি একটা কাজ করতে ভুলো না, খুঁচিয়ে বাঘ ছেড়ে দেওয়া মোটেই নিরাপদ নয়। হয় তাকে যেভাবে হোক শেষ করে দিতে হয়, নয়তোবা ওর সান্নিধ্যে থাকে বহু দূরে চলে যেতে হয়। শেষেরটাই করো তুমি, কেননা এ ব্যাপারে মোলান কিন্তু আরও চড়বে। তবে চোরের মার বড় কান্না, 3 মাসের মধ্যে তিনি কিছুই করতে পারবেন না। সুতরাং ছুটি ফুরিয়ে যাওয়ার আগেই রেজিগনেশন দিয়ে একটা চিঠি আর সেই সাথে ডাক্তারের একটা সার্টিফিকেট পাঠিয়ে দিও, কারণ দেখাবে যে টাইফয়েডের পরে অ্যাক্টিভ সার্ভিস করা তোমার পক্ষে সম্ভবপর নয়। মনে হয় এবার ওই তুই পুলিশ বিভাগ তোমাকে আর ধরে রাখতে পারবে না। খানিক বাদে মুখার্জি খবর নিতে এলো। সব শুনে আমায় জড়িয়ে ধরে নাচতে শুরু করে দিল। বলল, বাঁচালে ভাই। গাঙ্গুলি মশাইও এই খবর শুনে খুব খুশি হবেন।
তোমার পথে পথে হেঁটে বেড়ানোর মেকআপটা স্টিল ফটোয় এত ভালো হয়েছে যে সেগুলো বাদ দিতে হলে সত্যি দুঃখের কথা হতো। আচ্ছা চলি ভাই, গাঙ্গুলি মশাইকে সুখবরটা দিয়ে দেই। আর একটা কথা, কাল কোনো শুটিং রাখেনি, তোমার কি হয় না হয় সেটি ভেবে। রবিবার শুটিং, তোমার আর সীতার একটা রোমান্টিক সিন নেওয়া হবে। কালকের মধ্যে চুল ছেটে দাড়ি কামিয়ে ভদ্রলোক হয়ে যেও। অনেক দিন বাদে রাতে পেট ভরে খেয়ে আর প্রাণ ভরে আমার নায়ক হবার স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। মনে হলো কি শান্তির ঘুম। যখন পুলিশ ছিলামের এই কাহিনী এখানেই শেষ হয়ে গেলে হয়তোবা ভালো হতো, কিন্তু এই কাহিনী এখনও শেষ হয়নি, আর একটুখানি বাকি রয়েছে। রবিবার সকালে ঘুম থেকে উঠে দাড়ি কামিয়ে স্নান করে খেয়ে নিতেই 9টা বাজলো। আর সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম, নিজের চেহারা দেখে নিজেই মোহিত হয়ে গেলাম। ভাবলাম আজ আর হিরোইন সীতা দেবীর পাশে মুখ নিচু করে উঁচু করেই দাঁড়াতে পারবো। স্টুডিওর গাড়ি এসে গেল। বাবা মাকে প্রণাম করে নতুন কাপড় চোপড় পরে ফিটফাট হয়ে গাড়িতে উঠতে যাচ্ছি। চেনা পিয়নের সাথে দেখা, অভ্যাস মতোই আমার কিছু আছে কিনা জিজ্ঞেস করতেই চিঠির বান্ডেল থেকে একখানা খাম আমার হাতে দিল। চেয়ে দেখি টেকনাফের চিঠি, তাতে রয়েছে টেকনাফের ছাপ। একটা অজানা আশঙ্কায় সমস্ত শরীর যেন আমার কেঁপে উঠল। খামখানা পকেটে নিয়ে আমি গাড়িতে উঠে বসলাম। স্টুডিওতে পৌঁছে দেখি গেটের সামনে রাস্তায় গাঙ্গুলি মশাই পায়চারি করছেন। গাড়ি থেকে নামতেই আমার আপদমস্তক দেখে নিলেন, তারপর খুশি হয়ে বললেন, ভেরি গুড, যাও ধীরাজ, তাড়াতাড়ি ভালো করে মেকআপ করে নাও। আজ তোমার আর সীতার বিয়ের পর প্রথম লাভ সিনটা নেব। এই লাভ সিনটার উপরেই এই ছবির বক্স অফিস নির্ভর করছে। মেকআপ রুমে এসে আরসির সামনে দাঁড়িয়ে চুপ করে বসে আছি। 2-3বার মনে করলাম চিঠিটা পকেট থেকে বের করে খুলে পড়ি, সাহস হলো না। নিজেকে মনেকেই প্রশ্ন করলাম, কে লিখেছে, কেন লিখেছে আমায়? আমি তো টেকনাফের সাথে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে এসেছি। মনের কাছে কোনো জবাবই পেলাম না। আস্তে আস্তে ভেসলিনের শিশি থেকে একটুখানি নিয়ে হাতে ঘষে মুখে মাখিয়ে নিলাম। তারপর একটুখানি সবেদার সঙ্গে অল্প একটু পিউরি মিশিয়ে জল দিয়ে 2 হাতে ঘষে নিয়ে মুখ বেশ ভালো করে মাখিয়ে নিলাম। আলতার শিশি থেকে আঙুলে করে একটুখানি ঠোঁটে লাগালাম। খানিকটা ভুষো কালি একটা দেশলাইয়ের কাঠিতে নিয়ে ভুরু আর চোখ আঁকলাম। মেকআপ হয়ে গেল। আর্চের ভিতর কাল পরিণয় ছবির নায়ক মনিন্দের দিকে চেয়ে বসে আছি। আমার ভেতরের মন তিরস্কার করে উঠল। সামান্য চিঠি পড়ার সাহস তোমার হচ্ছে না? চরম কাপুরুষতার পরিচয় দিয়ে কেমন পালিয়ে আসতে পারলে তুমি? আর এত দূরে এসেও সামান্য কয়েকটা কালির আঁচড়কে এত ভয় তোমার? যা হোক, মরিয়া হয়ে উঠলাম। পকেট থেকে খামখানা বের করে একটা ধার ছিঁড়ে চিঠিটা বের করলাম। ছোট্ট চিঠি, 12 দিন আগের তারিখে দেওয়া। এসআই যতীন লিখেছে, টেকনাফ থানা থেকে। ভাই ধীরাজ, তুমি এখান থেকে যাওয়ার 2 দিন পরে কিভাবে যেন রাষ্ট্র হইয়া যায় যে তুমি বাবার অসুখের জন্য ছুটি লইয়া যাও নাই, মাথিনকে বিবাহ করিবার ভয়ে পালাইয়া গিয়াছ। আমার দৃঢ় ধারণা সতীশই এই সর্বনাশটুকু করিয়াছে। খবর শনিবার পর হইতে মাথিন অন্ন জল ত্যাগ করিয়া শয্যালয়, ওর বাবা ওয়ান্তিন, আমরা সবাই, এমনকি সমগ্র টেকনাফবাসীর শত চেষ্টা সত্ত্বেও মাথিনকে জল গ্রহণ করাইতে পারি নাই। গতকাল সকালে মাথিন মারা গিয়াছে। ওয়ান্তিন তার একমাত্র কন্যা মাথিনের মৃত্যুতে পাগলের মতো হইয়া গিয়াছে।
তোমার ঠিকানা জানিবার জন্য ওয়াংচিন বহু চেষ্টা করিয়াছে এবং এখনো করিতেছে, আমরা তাহা দেই নাই। এখন বুঝতেছি তুমি পালাইয়া ভালোই করিয়াছ। হরকি যত অনিষ্টের মূল জানিতে পারিয়া ওয়ানচিন তাহাকে মারিয়া আধমরা করিয়াছে। হরকি যদি প্রাণে বাঁচিয়া থাকে তাও তাকে অনেক দিনের জন্য বিশ্রাম লইতে হইবে। মহেন্দ্রবাবু বদলি হইয়া গিয়াছে, তাহার স্থলে মিস্টার ভৌমিক আসিয়াছেন। আমরা ভালো আছি, তুমি? আমি ভালো আছি, খুব ভালো আছি। আর দরকার নেই পড়বার আর প্রয়োজন, আমার ওই একটি লাইনেই ফুরিয়ে গিয়েছে। গতকাল সকালে মাথিন মারা গিয়েছে। আমার অভিশপ্ত ভাগ্যের সামান্য ছোঁয়াচ লেগে দুটো অমূল্য জীবন নষ্ট হইয়া গেল, মাথিন আর হরকি। কিন্তু আমার তো ভালো হইল। কর্দবকান্তি তরুণ সিনেমার নায়ক আরশির ভেতরের মানুষের তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে বসে রইলাম। বোধহয় অনেকক্ষণ বসেছিলাম। সময়ের হিসাব ছিল না। হন্তদন্ত হয়ে গাঙ্গুলি মশাই এসে হাজির। এত দেরি হচ্ছে কেন? এই যে মেকআপ তো হয়ে গিয়েছে দেখছি, শীঘ্রই এসো ধীরাজ, রোদ্দুর কমে যাবে। আস্তে আস্তে উঠে গাঙ্গুলি মশাইয়ের পা দুটো জড়িয়ে ধরে বললাম, আপনি আমার বাবার বয়সী, আজ আমায় আপনি ক্ষমা করুন। আমি আজ কিছুতেই লাভ সিন করতে পারবো না। শুধু আজকের দিনটি আমায় আপনি ছেড়ে দিন। কাল পরশু যেদিন বলবেন আমি কাজটি করব, আবার শুরু করব। হতভম্ব গাঙ্গুলি মশাই একবার আমার মুখের দিকে, একবার হাতের মুঠোয় দলা পাকানো চিঠিটার দিকে চেয়ে কী যে ভাবলেন তা তিনি জানেন। তারপর বললেন, তার জন্য তুমি এত উৎকণ্ঠিত হচ্ছ কেন ধীরাজ? আজ আমি সীতার ক্লোজ আপগুলো নিয়ে শুটিং প্যাক আপ করে দিচ্ছি। পরে সুবিধা মতো সিনটা নিলেই চলবে। তুমি মেকআপ তুলে বাড়ি চলে যাও, আমি মুখুজ্জকে দিয়ে গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। মেকআপ মনেই ছিল না। হঠাৎ মনে হলো আমার সারা জীবনটাই শুধু মেকআপ। এমনকি মাথিনকে ভালোবাসাটাও মেকআপ ছাড়া আর কিছুই নয়। আরশির সামনে বসে নারকেল তেলের শিশি থেকে খানিকটা তেল দিয়ে ঢেলে নিয়ে জব জব করে মুখে মাখিয়ে নিলাম। ভুরু খানিকটা তয়লা দিয়ে ঘষে রং তুলতে যাচ্ছি। আরশির ভেতর দেখলাম ঘরে ঢুকলো সীতা দেবী। কোনো রকম ভূমিকা না করে আমার দিকে ভাঙা বাংলায় বললেন, ধীরাজ, গাঙ্গুলি মশাই বললেন তুমি নাকি খুব নার্ভাস হয়ে গিয়েছো, ব্যাপারখানা কি? জবাব না দিয়ে রং তুলতে লাগলাম। খিলখিল করে হেসে উঠল সীতা দেবী। তারপর বলল, মুখার্জি বলছিল চিরাঙে তুমি অনেক অ্যাডভেঞ্চার করে এসেছো, একটি মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করতে তোমার এত ভয়? গাড়ি রেডি হয়েছে খবর দিতে মুখার্জি ঘরে ঢুকলো। সীতা বলল, আরে মুখার্জি, এমন একটা কাওয়ার্ড স্বামী জুটিয়ে দিয়েছ, প্রেম কথা তো দূরের কথা, কথাই কইছে না আমার সঙ্গে। আবার সেই দুষ্টুমি ভরা হাসি। গাড়ির খবরটা দিয়ে মুখার্জি তাড়াতাড়ি সীতাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তা তো গেল, কিন্তু ঘরময় ছড়িয়ে গেল একটি বিষাক্ত কথা, কাওয়ার্ড। ঘরের দেওয়াল থেকে দেওয়ালে রিবাউন্ড করে আমার চারপাশে ঘুরে বেড়াতে লাগলো একটি মাত্র কথা, কাওয়ার্ড, কাওয়ার্ড, কাওয়ার্ড। হঠাৎ মনে হলো আরশিতে আমি কিছু দেখতে পাচ্ছি না। রাগ হলো মেকআপ ম্যানের উপর। ধুলো জমেছে, একটু পরিষ্কার করে রাখতেও কি পারে না? আন্দাজে মুখে তোয়ালে ঘষে চলেছি, কাওয়ার্ড। মাথিন মরার আগে জেনে গিয়েছে আমি কাওয়ার্ড। মৃত্যুশয্যায় শুয়ে হরকি শুধু বলছে ওই একটিমাত্র কথা, কাওয়ার্ড। কোতোয়ালির হেমদা, রাখালদা, এমনকি মোলান দম্পতি পর্যন্ত আমার প্রসঙ্গে ওই একটিমাত্র কথা ছাড়া আর কিছুই ভাবতে পারছে না, কাওয়ার্ড। পুলিশ লাইন ছেড়ে নতুন জীবনের পথে পা বাড়ালাম।
এখানেও এই অভিশপ্ত কথা আমার পিছু ছাড়ল না। আজ গাঙ্গুলি মশাই, সীতা দেবী, মুখুজ্জে, এদের সবার কাছে আমার একমাত্র পরিচয় হলো কাওয়ার্ড। সবেদা আর পিউরি মেশানো সামান্য একটু নারকেল তেল দিয়ে দুবার ঘষলেই মুখটা পরিষ্কার হয়ে গেল। আমি কিন্তু মুখে তোয়ালা ঘষেই চলেছি। মানুষের চামড়া হলে এতক্ষণ ছাল চামড়া উঠে যেত, হয়তোবা এক ফোঁটা রক্ত পড়তো, কিন্তু আমার তাও পড়ল না। গন্ডরের চামড়া কিনা আমার কানে তখন বাজছে কাওয়ার্ড। বন্ধুগণ, শেষ হয়ে গেল যখন পুলিশ ছিলাম। আজ পড়লাম শেষ পার্ট। ইতিমধ্যে পঠিত সকল পার্ট আপনারা পাবেন আমার এই চ্যানেল কামালের বিবিধর ডেসক্রিপশন বক্সের সাজেস্টেড ভিডিওতে, শুনে নিতে পারেন। এছাড়াও আগামী শুক্রবার পাবেন নতুন গল্প সকাল 11টায়, এবং আগামী রবিবার অবশ্যই পাবেন লীলা সুন্দর পরবর্তী পার্ট। আমার এই চ্যানেল কামালের বিবিধ দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। এতক্ষণ সাথে ছিলেন সে কারণে অনেক ধন্যবাদ জানাচ্ছি।